আবির দাশের লেখা গল্প মিসড কল। খোলা জানলা দিয়ে একদৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে কত স্মৃতি ভিড় করে আসছিল অনিতার মনে। সে যখন প্রথম পা রেখেছিল এই বাড়িতে, সেদিনও আজকের মতো উজ্জ্বল পূর্ণিমার চাঁদ উঠেছিল। চারিদিকে উলু আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল। বিসমিল্লাহ খানের সানাই সেই উৎসবকে আরও মুখরিত করে তুলেছিল। আর আজ নিঃশব্দতা নিঃসঙ্গতা যেন আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে। ভীষণ একা একা লাগে তার। অথচ মাস ছয়েক আগেও এমনটা ছিল না। তখনও শ্রমিক ওর সঙ্গে ছিল, ওর পাশে ছিল। আনমনে একটা কোনায় টিভিটা চলছিল। কি চলছিল, কেন চলছিল, সেদিকে তার কোনো উৎসাহ ছিল না। শুধু টিভিটা চললে একাকিত্বটা কিছুটা দূর হয়, তাই চালিয়ে রাখা। একটু আগেই মোবাইলে দুই ছেলে ছেলের বউয়ের সঙ্গে কথা বলে নিজের একাকিত্ব দূর করার চেষ্টা করেছিল সে। কিন্তু ফোনে কতক্ষণ আর কথা বলা যায়। আজকাল আর কিছুই ভালো লাগে না তার। না বই পড়তে, না টিভি দেখতে, কিছুই না। অথচ একসময় বইয়ের পোকা ছিল সে। টিভিও খুব মনোযোগ দিয়ে দেখত আর উপভোগও করত। ঘড়িতে রাত 9টার ঘন্টা বেজে উঠল। চমকে উঠল অনিতা। চিন্তায় ছেদ পড়ল তার। রাত্রের খাবার গরম করতে হবে। অবশ্য খাবার বলতে ওই দুধ গরম করতে হবে আর দুটো রুটি। সে উঠে রান্নাঘরের দিকে যেতে উদ্যত হতেই লোডশেডিং। এই এক ব্যায়াম হয়েছে এই মফস্বলে। লোডশেডিংটা এত ঘন ঘন হয় যে কহতব্য নয়। সে এক সময় ছিল, রাত্রে অনিতা একা থাকাকালীন লোডশেডিং হলেই সে চিৎকার চেঁচামেচি করে ঘর মাথায় তুলত। সেটা নিয়ে দুই ছেলের সঙ্গে তার পিছনে লাগা শুরু হতো শ্রমিকের। আর এখন চিৎকার করলেও কেউ জড়িয়ে ধরে বলবে না, এত ভয় কিসে তোমার, আমি তো আছি। কারেন্ট না আসা অবধি জানালার পাশে বসেই হাতে ধরা মোবাইলটা ঘাঁটতে লাগলো সে। পুরনো নম্বরগুলো ঘাঁটতে ঘাঁটতে একটা নাম্বারে গিয়ে থমকে দাঁড়ালো সে। অনেকক্ষণ ওই নাম্বারটার দিকে তাকিয়ে থাকতে থাকতে সময়ের উল্টো স্রোতে ভেসে যেতে লাগলো অনিতা। খুব ইচ্ছে করছে নম্বরটা ডায়াল করতে, কিন্তু হাত কিছুতেই মস্তিষ্ককে সমর্থন করছে না। এমনই সময় কেউ যেন কানের কাছে স্নেহ মাখানো গলায় বলে উঠল, নিজেকে আটকিও না, ফোনটা করেই ফেলো, ভয় কি, আমি তো আছি। একটু ইতস্তত করেও দুরু দুরু বুকে নাম্বারটা ডায়াল করলো সে। সুইচ অফ। সে ঠিক করলো কাল সকালে আর একবার চেষ্টা করবে। অনিতা সেন, বয়স প্রায় 55 ছুঁই ছুঁই। স্বামী শ্রমিক সেন গত হয়েছেন মাস ছয়েক আগে। দুই ছেলে, বড় ছেলে গৌরব ব্যাঙ্গালোরে কর্মরত আর ছোটজন সৌরভ পুনেতে। শ্রমিক চলে যাওয়ার পর দুই ছেলে ছেলের বউ অনিতাকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছিল, কিন্তু সে রাজি হয়নি। কেউ যেন ওর কানে কানে বলে দিল, এখানে তুমি সর্বসর্বা, আর ওদের সঙ্গে গেলে প্রথম প্রথম ভালো লাগলেও পরে কিন্তু ওদের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। আর তাছাড়া এখানে ভয় কি, আমি তো আছি। চুলে কলপ করে সেলুন থেকে বেরিয়ে বেল্টের সঙ্গে আটকানো মোবাইলের খাপ থেকে মোবাইলটা বের করে শুভাশিস দেখল দুটো মিসড কল। কার ফোন হতে পারে ভাবতে ভাবতে ডায়ালটা করেই ফেলল। হ্যালো, এই নাম্বার থেকে দুটো মিসড কল এসেছিল। অপর প্রান্তে একজন মহিলার গলা পাওয়া গেল। শুভাশিস বলছেন তো? বলছি। বাবা, কি করছিলে এতক্ষণ? আচমকা একজন অপরিচিত মহিলার কাছ থেকে এই জাতীয় প্রশ্ন শুনে কি উত্তর দেবে ভাবতে ভাবতেই মুখ থেকে বেরিয়ে গেল, এই চুলে কলপ, মানে চুল কাটছিলাম। কথা শেষ হবার আগেই ওপাশ থেকে প্রশ্ন ভেসে এলো, ওহো, আমি কে বলছি বলো তো? ঠিক চিনতে পারলাম না। এবার একটু ধাতস্থ হয়ে জবাব দিল শুভাশিস। তবে সুভাষীর অভিজ্ঞ কান এটা বুঝতে পারছিল মহিলা খুব একটা সাবলীলভাবে কথাগুলো বলছিল না। একটা আড়ষ্ট ভাব ছিলই, যেটাকে স্বাভাবিক করতে তাড়াতাড়ি কথাগুলো বলছিল। আমি অনিতা, অনিতা ঘোষ, বিয়ের পর অনিতা সেন। এবার মনে পড়ল। অনিতা, অনিতা, ওহো আচ্ছা। মনের ভেতর কোনো অতল গহ্বর থেকে জলতরঙ্গের ঝংকার বেজে উঠল। আরে তুমি, আজ হঠাৎ এতগুলো বছর পর? বাবারে বাবা, কি ভালোটাই না লাগছে।
তা সব খবর ভালো তো? কিছুই ভালো নেই। আমার হাজব্যান্ড শমিক আজ প্রায় 6 মাস হলো পৃথিবীর মায়া ত্যাগ করেছে। ওহো, আই অ্যাম রিয়েলি সরি। তা হঠাৎ করে শরীর খারাপ হয়েছিল নাকি? না না, সামনের বছর অবসর ছিল, সেই নিয়ে হয়তো চিন্তা থাকতে পারে। কিন্তু বড্ড চাপা স্বভাবের ছিল তো, কাউকে কিছু বুঝতে দিত না। একদিন বুকে অল্প ব্যথা নিয়ে বাড়ি এসে হাত মুখ ধুয়ে বলল, আমি একটু শুচ্ছি। কে জানতো সেটাই শেষ শোয়া। ডক্টর ডাকার সময় পর্যন্ত পাওয়া গেল না, ঘুমের মধ্যেই। শুভাশিস বুঝতে পারল কান্নার দমকে গলা বন্ধ হয়ে এসেছে অনিতার। সেও বা কি বলবে বুঝতে না পেরে ফোনটা কানেই ধরে রইল। দু প্রান্তেরই দুজন, মুখে কোনো কথা নেই, অথচ কেউ ফোনটা ছাড়ছে না। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হলো শুভাশিস। সদ্য ডানা গজিয়েছে। প্রথম সপ্তাহেই কলেজ কেটে 3 বন্ধু মিলে বেসিক ইনস্টিংক্ট দেখা, অপটু হাতে সিগারেট ধরানো, অনেক অধরা ইচ্ছে হাতের মুঠোয়। তবে পড়াশোনার ক্ষেত্রে কোনো সমঝোতাতে সে নেই। কলেজের মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে সে একজন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা শুধু ওরই ক্লাসের একটি মেয়ের, নাম অনিতা, অনিতা ঘোষ। শুভাশিস প্রথম দিকে বাঁকা চোখে দেখলেও পরের দিকে অত্যন্ত ভদ্র সাদাসিধে মেয়ে অনিতার প্রতি কোনো বিরূপ মনোভাব পোষণ করেনি। তাই প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কখনো তার সীমা ছাড়ায়নি, বরং দরকারে একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিত। এরকমভাবে কবে যে ওরা দুজন দুজনের কাছাকাছি চলে এসেছিল নিজেরাও বুঝতে পারিনি। ধীরে ধীরে কলেজের গণ্ডি পেরোবার দোরগোড়ায় এসে পৌঁছলো ওরা। কিন্তু ততদিনে ওরা একে অপরকে মন উৎসর্গ করে ফেলেছে। কিন্তু মানুষ ভাবে এক আর ঈশ্বর করে আর এক। কলেজের গণ্ডি পেরিয়ে চাকরির খোঁজ করা শুরু করলো শুভাশিস। 2-একটা ছোটোখাটো কোম্পানিতে কাজ জুটেও গেল, কিন্তু ওই মাইনেতে তো আর সংসার চলে না। এদিকে অনিতার বাড়িতে ওর বিয়ের জন্য চাপ আসতে লাগলো। অনিতার নিজের বিয়ে আটকাবার জন্য যথাসাধ্য চেষ্টা করতে লাগলো। কিন্তু এরই মধ্যে শুভাশিসের খবর নিয়ে ওদের এক বন্ধু এলো। তার মুখে অনিতা জানতে পারল শুভাশিসের বাবা অ্যালঝাইমার নামক দুরারোগ্য রোগে আক্রান্ত। মস্তিষ্ক সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে, তাই তার বিয়ে করতে সময় লাগবে। অনিতা প্রমাদ গুনল, তার হাতে তো আর সময় নেই। এদিকে অনিতার ওর বন্ধুর অলক্ষ্যে দরজার পাশে দাঁড়িয়ে সম্পূর্ণ কথা শুনল অনিতার বাবা তারকবাবু। সেদিন বাড়িতে দক্ষ যজ্ঞ হলো। কলেজ উত্তীর্ণ অনিতার গায়ে হাত তুলতেও পিছপা হলো না তারকবাবু। দোষ প্রেম করার ধৃষ্টতা। 1 সপ্তাহের মধ্যে অনিতার বিয়ে ঠিক করা হলো এক সরকারি চাকরি করা লোকের সঙ্গে। শুভাশিস শেষ চেষ্টা করেছিল ওদের বাড়ি এসে তারকবাবুর হাতে পায়ে ধরে কিছুদিন সময় দেওয়ার জন্য, কিন্তু তারকবাবুর প্রস্তর হৃদয়ে কোনো রকম জায়গা সে করতে পারল না। অনিতার বিয়ের দিন দূরে দাঁড়িয়ে শুধু চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করে উঠতে পারল না শুভাশিস। সেই দিন সে সিদ্ধান্ত নিয়েছিল সে আর বিয়ে করবে না, নিজের জীবন উৎসর্গ করবে ওর বাবার মতো দুরারোগ্য রোগে আক্রান্ত লোকজনের জন্য। সে করেও ছিল। আজ সে একটা এনজিও চালায়। সারা দেশের বিভিন্ন জায়গায় তার এনজিও অ্যালঝাইমার বা ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের নিরলসভাবে চিকিৎসা আর সেবা প্রদান করে। আজ সে একজন স্বনামধন্য কেউকেটা, কিন্তু অহংকারের লেশমাত্র নেই। সিনহাবাবু চিঠিটা হাতে পেতেই যেন বিস্ফোরণ ঘটল, একটা ব্যাঙ্গালোর আর একটা পুনেতে। চিঠিতে যা লেখা ছিল তার সারমর্ম এইরকম: প্রিয় গৌরব সৌরভ, চিঠির শুরুতে তোমাদের সকল পরিবারবর্গের কুশল কামনা করি। তোমরা আমার সন্তান সম, তাই এইভাবে ব্যাপারটা লিখতে আমি যথেষ্টই ব্যথিত এবং লজ্জিত। ফোনেও বলতে পারতাম, কিন্তু তোমরা এতটাই বয়সে ছোট যে নিজের মুখে বলাটা সমীচীন হতো না। তাছাড়াও ব্যাপারটা বলতে নিজেরই লজ্জা লাগতো, তাই চিঠির মাধ্যমেই জানাচ্ছি। তোমাদের মা অর্থাৎ অনিতা দেবীর কিছু ভাবগতিক আজ প্রায় বছরখানেক ধরে পাড়ার লোকের চোখে পড়ছে, যেটা কেউ ভালো চোখে দেখছে না। পাড়ার অধ্যক্ষ হওয়ার দরুন, তাছাড়া তোমাদের এতটা স্নেহ করি বলেই বলতে বাধ্য হচ্ছি যে তোমাদের মাতৃদেবীর পদস্খলন হয়েছে। ইদানিং তাকে এক পৌরুষ সঙ্গে ঘন ঘন দেখা যাচ্ছে। কখনো কখনো উনি রাত্রে ফেরেন না, আবার কখনো কখনো ওই পৌর তোমাদের বাড়িতেই রাত্রি যাপন করে। পাড়ার পরিবেশ এর ফলে যথেষ্টই খারাপ হচ্ছে।
আমি এই পাড়ার অধ্যক্ষ হওয়ার সুবাদে সকল অধিবাসীদের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি যে তোমরা সত্বর এসে অনিতা দেবীকে নিজেদের সঙ্গে নিয়ে যাও। হতে পারে ওনার একাকিত্ব ওনার এই ব্যবহারের জন্য দায়ী। তোমাদের বিলম্বিত করার জন্য আমি ক্ষমা প্রার্থী। ধন্যবাদান্তে তোমাদের সিনহা কাকু। ব্যাঙ্গালোর থেকে ফোন গেল পুনেতে। ভাই, চিঠিটা পেয়েছিস? হ্যাঁ। ছি ছি ছি, মায়ের কি ভীমরতি ধরেছে এই বয়সে? দুই ভাইয়ের কথোপকথনে মায়ের উদ্ধার করা বাদে আর কিছু ছিল না। রেবেকা অর্থাৎ সৌরভের বউ সবটা শুনল, কিন্তু সম্পূর্ণ নীরব রইল। রিঙ্কু গৌরবের বউ রাকাকে স্নান করাতে ব্যস্ত থাকায় বাথরুম থেকে কিছু শুনতে পেল না। শুধু উত্তেজিত কণ্ঠস্বর ভেসে আসছিল। বাথরুম থেকে বেরিয়ে কি হয়েছে জিজ্ঞেস করাতে গৌরব চিঠিটা এগিয়ে দিল। তার চোখ মুখ রাগে ফেটে পড়ছে। চিঠিটা পুরোটা পড়ে ফেরত দিতে দিতে বলল, মা তো তোমাদের নিজের। কে একটা কি চিঠি দিল তার সত্যতা যাচাই না করে নিজের জন্মদাত্রীর উপর এই রকম বিরূপ মনোভাব পোষণ করাটা কতটা যুক্তিসম্মত আমি জানি না। বিকেলে দুই জান নিজেদের বরের অলক্ষ্যে নিজেদের মধ্যে সলা করে নিল পরবর্তী পদক্ষেপের। দুজনের হাসির মধ্যে বেশ একটা অন্তর্নিহিত রহস্য লুকিয়েছিল। গৌরব আর সৌরভ সিদ্ধান্ত নিল যে পরের সপ্তাহে বাড়ি ফিরবে আর অনিতাকে যেন তেন প্রকারেণ নিয়ে আসবে। 1 বছর পুনেতে আর 1 বছর ব্যাঙ্গালোর, এইভাবে চালাতে হবে। শ্যামনগরের সেনবাড়িতে থমথমে মুখে 5 জন বসে আছে। অনিতা দেবী, গৌরব, সৌরভ আর ওদের বউরা। রাকাকে কোলে নিয়ে বসেছিল রিঙ্কু। ওর মাত্র 6 মাস বয়স, তাই এই আলোচনার কিছুই সে বুঝবে না। গৌরব শুরু করলো, নিজের বয়সের খেয়াল আছে তোমার? ছি ছি, লোকসমাজে মুখ দেখাবার আর কোনো জোর রইল না। আর কোনো দিন এ পাড়ায় আসতে পারবো না। এখনই আসবার সময় লোকজন কেমন টেরিয়ে টেরিয়ে দেখছিল। এবার সৌরভের পালা। বাবা মারা গেছে মাত্র 1 বছরের কিছু বেশি, আর এর মধ্যে এসব কি শুরু করেছো তুমি? এই পাড়ায় থাকলে আর কোনো দিন মা বলে তোমার পরিচয় দিতে পারবো না। 2 দিনের মধ্যে তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমি যাব না। খুব সংক্ষিপ্ত কিন্তু কাঠিন্যে ভরপুর গলায় জবাব দিল অনিতা। উত্তরটা শুনে বাকিরা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি শুরু করলো। ঘরে তখন পিনপতন নিস্তব্ধতা। তুমি যাবে না মানে? যেতে তোমাকে হবেই, চিৎকার করে উঠল সৌরভ। চিৎকার করবি না বাবু, আমার প্রেশার হাই। একটু থেমে গলায় কাঠিন্য বজায় রেখেই অনিতা বলে চলল, আমার ব্যাপারে এত কথা তোদের কে বলল? এই পাড়ার সেক্রেটারি সিনহা কাকু। তোমার আর ওই ভদ্রলোকের ব্যাপারে পাড়ার সবাই ক্ষেপে আছে। গৌরব এবার বলল, প্রথম কথা, সিনহাবাবু সেক্রেটারি এটা কে বলল? আমি তো যতদূর জানি পরেশবাবু সেক্রেটারি, আর পরবর্তী এজিএম হতে এখনো দেরি আছে। উনি কি তাহলে স্বঘোষিত সেক্রেটারি? দ্বিতীয়ত, নিজের মায়ের উপর সন্দেহ পোষণ করার আগে সেটা সত্যতা যাচাই করাটাই বাঞ্ছনীয়। সিনহাবাবুর সম্বন্ধে তোরা কতটুকু জানিস? ওর বাড়ির 3 জন কাজের লোক 2 মাসের মধ্যে কেন ছেড়ে দিল জিজ্ঞেস করিস তো? ওই কাজের লোকেদের অলক্ষ্যে তাদের বিভিন্ন ভঙ্গিমায় ফটো তুলতে গিয়ে আর একজনের শ্লীলতাহানি করার অপরাধে ধরা পড়ে। শুধু টাকার জোরে বেঁচে যায়। ঘরে আর এক প্রশ্ন নিস্তব্ধতা। তার মানে তুমি বলতে চাইছো যে ওই ভদ্রলোকের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই? সে কথা তো আমি বলিনি, কিন্তু যেভাবে জিনিসটা পরিবেশন করা হয়েছে সেটা কোনো নিকৃষ্ট মানসিকতারই প্রতিফলন। তোরা আমার ছেলে আর ছেলের বউ। আমার নিজেরই লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও রাত্রিবাস করিনি। শুভাশিসবাবু আমার বন্ধু। ও কোনো দিন এই বাড়িতে রাত্রিবাস করেনি। আর নিজেকে ধরে রাখতে পারল না অনিতা দেবী। কান্না তোড়ে মুখ বিকৃত হয়ে গেল। সেই মুহূর্তেই তার চোখ পড়ল টেবিলের উপর রাখা শ্রমিকের ফটো ফ্রেমের উপর। আর মনে হলো শ্রমিক থামস আপ দেখিয়ে বলছে, কুডুস, কিপ ইট আপ, চালিয়ে যাও, ভয় কি, আমি তো আছি। একটু ধাতস্থ হয়ে পৌরা আবার শুরু করলো, তোরা যখন ছোট ছিলি, মানে তোরা যখন কৈশোর, তোদের স্নান করানো থেকে শুরু করে খাওয়ানো অবধি সব করিয়ে দিতে হতো, কিন্তু তখন তো তোরা সব নিজেরাই করে নিতে পারতিস।
তা সত্ত্বেও আমার প্রয়োজন পড়তো কেন? এটাকেই বলে অবলম্বন। হয়তো বাস্তবিক দিক থেকে প্রয়োজন নেই, কিন্তু তা সত্ত্বেও তার প্রয়োজনীয়তা অপরিসীম। আজ তোদের বাবা যা রেখে গেছেন তাতে আমার জীবন হেসে খেলে চলে যাবে, কিন্তু আমার নিঃসঙ্গতা আমাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছিল। দম বন্ধ হয়ে আসতো। রাতে লোডশেডিং হলে ভয়ে সিঁটিয়ে থাকতাম। তখন নিজেকে বড় একা মনে হতো। তাই বলে তুমি এরকমভাবে লোকলজ্জা ভুলে? আরও কিছু বলতে যাচ্ছিল সৌরভ। হঠাৎ চুপ, একদম চুপ। অনেকক্ষণ ধরে তোমরা দুজন মোষের মতো ঘোঁত করে যাচ্ছ, আর একটা কথাও যেন না শুনি। রিঙ্কু বাঁশখাই গলায় চেঁচিয়ে উঠল। রিঙ্কুর কাণ্ড দেখে রেবেকা মুখটাকে আড়াল করে ফিক করে হেসে ফেলল। দুই যা মিলে নিজেদের বরের অলক্ষ্যে যা পরামর্শ করেছিল, বড় যা সেটা যথার্থভাবেই কার্যকর করছে। দুই পুত্রই কেমন চুপসে মিয়ানো মুড়ির মতন হয়ে গেল। রিঙ্কু একই ভঙ্গিমায় বলে চলল, নিজের মায়ের চেয়ে কোন জালিয়াতি সিনাবাবু চিঠিতে ওনারা গদগদ হয়ে ওকালতি করতে এসেছেন। বেশি তরপালে দুজনকেই এখান থেকে বের করে দেব। কোনোদিন নিজের মায়ের কথা ভেবে দেখেছ? কোনোদিন মনে হয়েছে মহিলাটা একা থাকে, একটা সবসময়ের কাজের লোকের ব্যবস্থা করা দরকার? শুধু নিজের ছাড়া কারোর কথা ভেবেছ কোনোদিন? এই বয়সে এসে আর শারীরিক না, মানসিক অবলম্বনের দরকার পড়ে। তোমাদের খাজা মাথায় তো সেটা ঢুকবে না। এবার রেবেকার পালা। শাশুড়ি হিসেবে তোমাকে পেয়ে আমরা গর্বিত মা। আমরা এই যুগের হওয়া সত্ত্বেও তোমার মতো সিদ্ধান্ত বা পদক্ষেপ নিতে পারতাম না। দুই পুত্রবধূর এতটা সমর্থন বোধহয় অনিতা দেবে আশা করেননি। এবার তার গলা পাওয়া গেল। আসলে সিনাবাবু ছেলে প্রমোটার। এই বাড়িটার উপর ওর অনেক দিনের নজর। আমি থাকতে ওর কার্যসিদ্ধি হতো না, তাই এই চিত্রনাট্যটা উনি লিখেছেন। তোদের সঙ্গে পেলে ও তোদের বুঝিয়ে এই বাড়িটার জমি কিনে নিত। এই ছিল ওদের পরিকল্পনা। ওসব ছাড়ো তো মা, কে সিনহা না কে, তার চেয়ে বরং শুভাশিস আঙ্কেলকে কাল একবার ডাকো তো, আমরা দুই যা একটু দেখব, রেবেকা বলল। সিনহাবাবুর চিঠি আর কীর্তি রাষ্ট্র হতে বেশি সময় লাগলো না। পাড়ার ক্লাবে ছেলেরা ভালো রকমভাবে বুঝিয়ে দিয়ে এসেছে বেশি বাড়াবাড়ি যাতে না করে। পরেশবাবু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সচেতন করে একটা চিঠি সিনহাবাবু আর তার ছেলেকে দিল। তার একটা কপি থানাতেও দেওয়া হলো। ইতিমধ্যে শুভাশিস এসেছে। সে বেচারা এত কাণ্ডের বিন্দু বিসর্গও জানে না। এখানে আসার পর সব ব্যাপারে অবগত হলো। বাব্বা, এত ঘটনা ঘটে গেছে, সংক্ষিপ্ত বক্তব্য তার। এবার দুই ছেলে আর দুই বউ ঘিরে ধরেছে শুভাশিসকে। গৌরব বলল, শুনুন, শ্রমিক সেন ছাড়া আর কাউকে বাবা বলা সম্ভব নয়, তাই আপনাকে আঙ্কেল ডাকটা মেনে নিতে হবে। এবার সৌরভের পালা। আমাদের কিছু দাবি দেওয়া আছে। কি? রাজকন্যা কিন্তু ফুচকা প্রেমী, কথাটা মাথায় রাখতে হবে। কিন্তু যেহেতু সুগার আছে, সেটাও মাথায় রাখতে হবে। আর পুজোর সময় এগরোল মাস্ট। আবার সেই সঙ্গে গ্যাস অম্বলের কথাও মাথায় রাখতে হবে। তাছাড়া ইলিশ মাছ, ট্যাংরা মাছ, ভেটকি ইত্যাদি ইত্যাদি ছাড়া ওনার মুখে ভাত রোচে না। বাবা মারা যাওয়ার পর উনি সম্পূর্ণভাবে নিরামিষাশী হয়ে গিয়েছিলেন, কিন্তু সেটা আমরা মেনে নেব না। বাড়িতে একটা হাসির ডোল খেলে গেল। আজ আবার পূর্ণিমা চাঁদ উঠেছে। রাতের খাওয়া দাওয়া শেষে অনিতা আর শুভাশিস ছাদে একটু হাঁটাহাঁটি করছিল। অনিতা একবার চাঁদটার দিকে তাকাতে মনে হলো ওখানে শ্রমিকের হাসি হাসি মুখ বলছে, বলেছিলাম না তোমার জীবনের উপর তোমার অধিকার সবচেয়ে বেশি। দেখলে তো একটা মিস কল কীভাবে তোমার জীবন পাল্টে দিল। মানুষ কি বলবে, সমাজ কি ভাববে, এইসব ভেবে আমরা নিজেদেরকে বদ্ধ করে রাখি। কিন্তু এইসব জড়তা থেকে তুমি নিজেকে মুক্ত করতে পেরেছ, তাই তো তোমার জিত হয়েছে। তাছাড়া ভয় কি, আমি তো আছি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।